খাওয়া দাওয়ার পাট চুকানোর পর সবাই একত্রিত হলো পুলের পাশে। গোল করে বসা হলো, কেউ চেয়ারে তো কেউ ফ্লোরে। পূর্ণিমা রাত থাকায় চাঁদের কিরণ ছুঁয়ে দিচ্ছে পুলের পানি, যার কারণে চকচক করছে ফিরোজা জল। গল্পের মাঝে মিহরান হঠাৎ শৈলীর দিকে চায়। রমণী গল্পে মশগুল তার বান্ধবীর সাথে। মনে হচ্ছে যেন গানের কথা তিনি ভুলেই গিয়েছেন। ভ্রুজোড়া কুচকায় মিহরান, তারপর হাঁক ছাড়ে, মাহি। অমনি সবাই চুপ হয়ে যায়। মাহিরা আর শৈলী তাকায় একসাথে। জি ভাইয়া। আমার রুম থেকে মিউজিক সিস্টেমটা নিয়ে আয় তো, একটু গান শুনি, খুব বোরিং লাগছে। শৈলীর মিহরানের বাক্য বুঝতে একটুও সময় লাগলো না। এই জন্যই যখন মাহিরা ভাইয়ের আদেশ পালন করার জন্য উঠতে নিল, তখনই ওর হাত ধরে ফেলে শৈলী। মাহিরা ফিরে তাকাতেই শৈলী ইশারায় গিটারটা দেখালো। মাহিরার বুঝতে সময় লাগলো না, মুহূর্তেই হাসি মাখা মুখে মিহরানের দিকে চাইলো। ভাইয়া, মিউজিক সিস্টেমের কি দরকার যদি আমরা লাইভ মিউজিকের আনন্দ উপভোগ করতে পারি? মেহরান বাঁকা হাসে, শৈলীর দিকে চায়, তবে মুখে কিছু বলে না। ও যা বোঝাতে চেয়েছে এবং যাকে বোঝাতে চেয়েছে সে বুঝে গিয়েছে। মাহিরাও ভাইয়ের থেকে ফিরে শৈলীর কাছে অনুরোধ করে একটা গান শোনানোর জন্য। দোলনায় বসা ঝুমাও তাল দেয় ননদের সাথে। শৈলী তো না করার এমনিতেই উপায় নেই, শর্ত পূরণ করতে হবে যে। তাই আর বিলম্ব না করে গিটারটা হাতে তুলে নিল। সুর তুলল মধুর কণ্ঠে। চারিদিকে এক সুরেলা নিস্তব্ধতা ছড়িয়ে শৈলী গানটা রীতি টানে। পরমুহূর্তে আবহাওয়া ভারী করে বেজে ওঠে করতালি। কিন্তু তন্ময় লক্ষ্য করে অন্য এক বিষয়। পুরো গানটা শোনার সময় ওর কান শৈলীর সুরের সাথে তাল মেলালেও চোখ টিকেছিল মিহরানের পানে। তন্ময় স্পষ্ট দেখেছে মিহরানের চোখে মুখে উপচে পড়া মুগ্ধতা। শৈলীর দিকে তাকানোর সময় ছেলেটা একটা পলকও ফেলেনি। আশ্চর্য হয়েছে তন্ময় খুব। এটাই কি সেই নীরস রকচটা নিরুৎসাহিত মিহরান, যে এত মেয়ের মন নিষ্ঠুরভাবে ভেঙে চলে এসেছে? তন্ময় মিল খুঁজে পায় না। তন্ময় মিহরানের পাশ ঘেঁষে বসে, কণ্ঠ খাদের নামিয়ে ফিসফিস করে কানে বলে, কাহিনী কি মামা? মেহরান চট করে তাকায়। মানে কি কাহিনী? সেটাই তো আমার প্রশ্ন। আজ যা যা দেখেছি তোর মাঝে, তাতে তো মনে হচ্ছে অনেক কাহিনী ঘটে গেছে। আমার কাছে লুকায় লাভ নাই মামা, বলে ফেল, বলে ফেল। মেহরান আবার সামনে ফিরে ঠোঁটের করে হাসির ছোঁয়া লাগায়। কাহিনী যে একটা হয়েছে তা তো ও নিজেও বুঝতে পারছে, কিন্তু এখন সে এসব কারোর সাথে শেয়ার করতে চায় না, এমনকি তন্ময়ের মতন সবচেয়ে কাছের বন্ধুর সাথেও না। তাই ফের তাকায় ও তন্ময়ের দিকে। যখন কিছু বলার মতন হবে তখন তোকেই জানাবো। মেহরানের কাঁধ ঝাপটে ধরে তন্ময়। সেই অপেক্ষাতেই রইলাম। শৈলীর গান শেষ হতেই সবাই প্রশংসার বন্যায় ভাসিয়ে দিল ওকে। তবে যার জন্য গান গাওয়া তার থেকে কোনো মন্তব্য না আসাতে শৈলীর একটু খারাপ লাগলো। শৈলী নিজেও একটা ব্যাপার বোঝে না, যে মিহরানের মতামত ইদানিং ওর কাছে এত জরুরি হতে গেল কেন। সেই দিন উপস্থাপনাতেও মিহরান ওর কোনো প্রশংসা না করায় ওর মন খারাপ হয়েছিল। আজও একটু হলো। বিষয়টা চিন্তিত করে তুলল শৈলীকে। গানের আসরও শেষ হলো এক সময়। যে যার মতো আবার ছড়িয়ে পড়ল নিজ আড্ডায়। ডেজার্ট হিসেবে চিজ কেক আর বাটারস্কচ আইসক্রিম তো সাথী হিসাবে ছিলই। শৈলীর ভীষণ পছন্দ বাটারস্কচ আইসক্রিম, তাই বাটি ভর্তি করে নিয়ে ফেলল। তবে আজ বোধহয় এই খাদ্য রিজিকে ছিল না, কারণ পাশ ফিরতে মেহরাবের সাথে এক ধাক্কা খেলো, যে ওপরে বসানো স্কুপটা ওর সাদা ওড়নায় মেখে গেল। মেহরাব গেল হক চুকিয়ে। সরি দোস্ত, আমি খেয়াল করিনি। শৈলী স্মিত হাসে। আরে দোস্ত, ইটস ওকে, আমিও তো খেয়াল করিনি, ভুল আমারও ছিল। আয় হায়, তোর ওড়নায় তো দাগ লেগে গেছে, এটা তো ঠিক করতে হবে। দাঁড়া, মাইকে ডেকে আনি। মুহূর্তে মেহরাব মাহিরাকে নিয়ে হাজির করলো শৈলীর সামনে। মাহিরা শৈলীর অবস্থা দেখে হাই হতাশ শুরু করলে মেহরাব দিল ওর মাথায় এক গাঁটটা। আরে ড্রামা কুইন, তুই কান্দিস পরে। আগে ওকে ওয়াশরুমে নিয়ে যা, ভাইয়ের রুমেটা নিয়ে যা, এটা কাছে আছে। মাহিরা তখনই চেতনা জাগ্রত হওয়ায় তাড়াতাড়ি শৈলীকে নিয়ে গেল মেহরানের ওয়াশরুমে। আর বেশি দেরি করলে ওড়নায় দাগ বসে যেতে পারে বুঝে শৈলীও আপত্তি করল না। পুলের পাশের দরজা দিয়ে সোজা ঢুকলো মেহরানের কামরায়। পায়ে পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। এদিকে মালিহা ঘুরঘুর করছে একটা সুযোগের অপেক্ষায়।
কখন সে মেহরানকে একা পাবে আর তুরিনের গিফটটা দিবে। এদিকে তুরিনেরও যে ভয়ঙ্কর মন খারাপ হয়ে আছে সেটাও মালিহা বুঝতে পারছে। পুরো অনুষ্ঠানে মেহরান একবারও তুরিনের দিকে তাকায়নি। মেয়েটা এত সুন্দর করে সেজেছে, কিন্তু মেহরান সেদিকে নজর পর্যন্ত দেয়নি। তুরিন নিজের থেকে কথা বলতেও চেয়েছিল, কিন্তু দুপা আগাতে গিয়েও পিছিয়ে এসেছিল মেহরানের গম্ভীর অভিব্যক্তি দেখে। মালিহাও খেয়াল করেছে সেটা। আফসোস হচ্ছিল ওর। ভাইয়া ওনার বন্ধুদের সাথেও যেখানে সিরিয়াস ভঙ্গিতে কথা বলে, সেখানে জীবনসঙ্গীর সাথে তার কেমন ব্যবহার হবে? মালিহা বুঝলো এভাবে হবে না। বান্ধবীর মুখে হাসি ফোটাতে হলে ওকে নিজ থেকেই কিছু করতে হবে। এই জন্যই মেহরানের কাছে সশরীরে পৌঁছালো। ভাইয়া, মেহরান ওর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল তখন। বোনের আওয়াজে চোখ ফেরালো। বল। ভাইয়া একটু কথা ছিল, এইদিকে আসবা? মেহরান একবার স্থির চোখে তাকায় বোনের দিকে, তারপর বন্ধুদেরকে আসছি বলে মালিহাকে ইশারা করে চলার জন্য। মালিহা আবার চোখের ইশারায় তুরিনকে সামনে আসতে বলে। তুরিন এতক্ষণ বান্ধবীর দিকে উৎসুক নজরে তাকিয়েছিল। সিগন্যাল পেতে আরেক পাশ দিয়ে এগিয়ে এলো। মেহরান এসে একটা খোলা জায়গায় থেমে ঘোরে। মালিহা ওর সম্মুখে আর তুরিন ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। মেহরান এবার প্রশ্ন ছড়ে। বল, কি বলবি? মালিহা আর চোখে একবার বান্ধবীকে দেখে সরাসরি ভাইয়ের দিকে হাতে রাখা বাক্সটা এগিয়ে দেয়। ভাইয়া, এটা তোমার জন্য। মেহরান একটু অবাক হয়, ভ্রু কুঁচকে বাক্সটা নিজের হাতে নেয়। এটা কি? তোমার জন্য একটা ছোট্ট গিফট। আমার জন্য? কেন, আর কে দিয়েছে? মালিহা আমতা আমতা করে। কে কে- কে কে আর কে আর দেবে? আমি কিনেছি তোমার জন্য। আসলে তুমি দেশে ফেরার পর তোমাকে কোনো হোমকামিং গিফট দেওয়া হয়নি, তাই ভাবলাম তুমি খুলে দেখো না, পছন্দ হয় কি না। মেহরান বোনের কথায় ঠোঁটে হাসি ছোঁয়ায়। বাক্সটার উপরে ফিতা খুলে ভেতর থেকে মেরুনের মাঝে চেক ডিজাইনের ফর্মাল টাইটা বের করে। মালিহা তুরিনকে তখন দেখে মনে মনে হাসছিল। মেয়েটার চোখ চকচক করছে খুশিতে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। তারপর আবার ভাইয়ের দিকে উৎসুক মেজাজে প্রশ্ন করল। পছন্দ হয়েছে ভাইয়া? থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, এখন আসি আমি, তুমি পার্টি এনজয় করো। এই বলে মালিহা মেহরানের পাশ কাটিয়ে তুরিনের কাছে আসে। তুরিন চোখ ভরা কৃতজ্ঞতায় বান্ধবীর হাত জাপটে ধরে। তারপর মনের সুখে দুই সখী আবার মিশে যায় মানুষের ভিড়ে। শৈলী ওয়াশরুমে ঢুকে মাহিরাকে চলে যেতে বলল। মাহিরা থাকতে চেয়েছিল, কিন্তু শৈলী ওকে রাখল না। মেয়েটা মজা করছিল। এমনিতেই মেহরাব ওকে ডেকে নিয়ে এসে সেটার ব্যাঘাত ঘটালো। এখন আবার শৈলীর পাহারায় খামোখা দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। তাই এক প্রকার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল মাহিরাকেও। বলল ওড়নাটা ধুয়েই 5 মিনিটে মাহিরার কাছে আসছে। তবে ওড়না ধুতে 15 মিনিটের মতো সময় লেগে গেল শৈলীর। সাদা কাপড় হওয়াতে দাগটা বারবার চেয়ে থাকছিল। ঘষে ঘষে শেষে তুলতে পেরেছে সবটুকু, কিন্তু এটা করতে গিয়ে কাপড় অনেকখানি ভিজেছে। এখন এটা গায়ে চড়িয়ে মানুষের সামনে যাওয়াটা অসম্ভব। ওয়াশরুম থেকে উকিঝুঁকি দিয়ে বের হলো শৈলী। রুমে কাউকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এভাবে ভেজা কাপড় নিয়ে বাইরে না যেয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে দাঁড়িয়ে শুকানোর চিন্তা মাথায় এলো ওর। তাই ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালো। চলন্ত ফ্যানের নিচে ওড়নাটা গায়ের ওপরেই ছড়িয়ে দিল। দুহাত সামনে টেনে ওড়না তার ওপরে রাখলো। কেটে গেল কিছু মুহূর্ত। ফ্যানের বাতাসের ঝাপটা মুখে সরাসরি লাগার কারণে শৈলী নিজের চোখ বন্ধ করেছিল। হঠাৎ ওর মনে হলো কেউ ঢুকছে রুমে। পায়ের আওয়াজ হতে হতে হঠাৎ মনে হলো হোঁচটকে থেমে গেল কেউ। শৈলীর ষষ্ঠ ইন্দ্রিয় জেগে ওঠে। চোখ খুলে চকিতে পেছনে তাকায়। মেহরানকে সামনে দেখতে পেয়ে পুরোপুরি ভরকে যায়। স্যার, মেহরান নিজেও কম অবাক হয়নি। শৈলীকে নিজের রুমে আশা করেনিও। তারপরে এরকম ভেজা কাপড়ে মেহরান সাথে সাথে চোখ নামিয়ে একপাশে ঘোরে। শৈলীরও তখন নিজের পরিস্থিতির কথা মনে পড়ে। ঝড়ের বেগে ও নিজেও আবার ঘুরে দাঁড়ায়। মুখ চোখ সাথে সাথেই কুঁচকে আসে, জিভে দেয় কামড়। এটা তো হওয়ারই ছিল। মেহরান স্যার সামনে, আর ওর সাথে অপ্রস্তুত কিছু হবে না তা কি হয়? কিছু মুহূর্ত নিস্তব্ধতায় কাটে দুজনের মাঝে। একে অপরের পিঠাপিঠি দাঁড়ানো এখন ওরা। বোঝাই যাচ্ছে দুইজনই বিব্রত। একসময় এই পরিস্থিতি কাটাতে মেহরান নিজেই শুরু করে। সরি, আসলে আমি জানতাম না আপনি রুমে আছেন। আমি তো একটা জিনিস রাখতে।
মেহরানের মুখের কথা কেড়ে নেয় শৈলী। স্যার সরি, তো আমার বলা উচিত হয়নি। আপনার পারমিশন ছাড়াই আপনার রুমে এসেছি। ইটস নট আ প্রবলেম। আবার চুপ হয়ে যায় দুজন। নিজের গহীনে শব্দমালা খুঁজে বেড়ায়। কি বলবে পরবর্তীতে? শৈলীর তো এবার ইচ্ছে হয় দৌড়ে বের হয়ে যেতে, কিন্তু ওর আর দরজার মাঝে খোদ মেহরান দাঁড়ানো, তাই যাওয়াটা অসম্ভব। তাহলে এখন কি হবে? বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য সং, শৈলী। শৈলী চমকে ওঠে, চোখ শূন্যে তোলে, নিজের চেতনা একপাশে ফেলে মেহরানের ধন্যবাদের উত্তর দিতে ব্যতিব্যস্ত হয়ে ঘাড় একপাশ করে। ইউ আর ওয়েলকাম স্যার। আবার চুপ দুই প্রান্ত। তবে এবার বেশিক্ষণ এভাবে থাকলো না, কারণ মেহি কণ্ঠে শৈলী সাহস যোগায়। গানটা আপনার ভালো লেগেছে স্যার? এবার মেহরান ঘাড় ঘোরায়। শৈলী দেখতে পায় না ওর ঠোঁটের তৃপ্ত হাসি। আমার ভালো লাগাটা কি খুব জরুরি? শৈলী ওপরের দাঁতের পাটি দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। এই প্রশ্নের মৌখিক উত্তর দেওয়ার মতো অবস্থা নেই ওর। আর কি বলবে ও? মেহরান স্যার কি উত্তরটা জানেন না? জানেন তো যে আজ শৈলী গান গেয়েছে শুধু তো ওনার জন্য, ওনার শর্ত মানতেই তো, ওনার ভালো লাগার জন্যই তো। স্যার। ঠিক তখনই ঘরের নিস্তব্ধতা ভেঙে শৈলীর ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে কণ্ঠ ছাড়ল ও। স্যার, মাহিরা ফোন দিচ্ছে, আমাকে যেতে হবে। ভেজা ওড়নার পাশটা ভালো করে হাতের মাঝে নিয়ে ঘোরে শৈলী। ওকে দেখে মেহরান সরে দাঁড়ায়, জায়গা করে দেয় ওর যাওয়ার। তবে পাশ কাটাতেই মেহরানের শব্দে শৈলী থমকায়। গানটা আমার কেমন লেগেছে শুনে গেলেন না তো? শৈলী চমকে পাশ ফিরে মেহরানের দিকে তাকাতেই ও এগিয়ে আসে। শৈলীর একপাশে দাঁড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে ওর কানের কাছে নিয়ে আসে। লাইভ গান শোনার লোভ ধরিয়ে দিলেন যে, এবার আবার শুনতে ইচ্ছে করলে কি করব? আবারও কি বারবিকিউ পার্টি থ্রো করতে হবে নাকি? হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার জোগাড় শৈলী। এই কথা এইভাবে বলা লাগে? ও তো জানেই আজ এই পার্টির মূল কারণ ওর গান। তারপরও কথাটা নিজ কানে শুনলে যে শৈলীর সারা শরীরে কাঁপুনি ধরে যেতে পারে, সেটা কি এই মানুষটা বোঝে না? নাকি সে বলে এই কারণে যাতে ওর কাঁপুনি ধরে? শৈলীর ভেতরে ভেতরে এইসব প্রশ্ন জাগলেও ওর ওষ্ঠে ফোটে হাসি, লাজুকতার হাসি। মেহরান স্পষ্টতা পর্যবেক্ষণ করে। ওর ঠোঁটেও তখন সংক্রামিত হলো সেই একই হাসি। আপনার কণ্ঠের সাথে আপনার উপস্থাপনাও কিন্তু প্রশংসনীয় শৈলী। সত্যি বলতে আমি বুঝতেই পারিনি আপনি উপস্থাপনায় এতটা দক্ষ। ইউ টুক মি বাই কমপ্লিট সারপ্রাইজ। আমি দুঃখিত, আমার সেদিন আপনাকে অনুষ্ঠানের পর অভিনন্দন জানানো উচিত ছিল, কিন্তু রিকের বিষয়টা ঘটে যাওয়ায়। শৈলী বুঝল মেহরানের না বলা কথাটা, তার সাথে ওর দৃষ্টিতে জায়গা পেল কৃতজ্ঞতা। স্যার, আপনাকেও তো সেদিনের জন্য আমার ধন্যবাদ জানানো হয়নি। রিকের হাত থেকে আমাকে এভাবে বাঁচানোর জন্য আমি আসলেই কৃতজ্ঞ আপনার কাছে। থ্যাঙ্কস আ লট। মেহরান মুচকি হাসে। শৈলীর এই স্পষ্টভাষী ব্যবহারটা ওকে বরাবরই আকৃষ্ট করে, মুগ্ধ করে দেয়। শৈলী এবার অনুমতি নেওয়ার সুরে বলে ওঠে, স্যার আমি আসি, মাহি ডাকছে। শিওর। আর দাঁড়ায় না শৈলী। মেহরানকে সেখানে রেখে বেরিয়ে আসে রুম থেকে, সাথে নিয়ে ফিরে এক ঝাঁক ভালো লাগার অনুভূতি। মাহিরা ওর বড় বোন আর তার বান্ধবীর সাথে দাঁড়িয়েছিল। ঠিক তবে ওর মন পড়েছিল ছাদের আরেক কোণায়, যেখানে মাহিব আর মেহরানের বন্ধুরা জটলা পাকিয়ে আড্ডা দিচ্ছিল। তাদের মাঝে একজন ছিল যে মাহিরার অতি প্রিয়, অতি কাছের মানব। মাহিরা আর চোখে নিজের নজর বারবার সেই দিকে টিকিয়ে রাখার চেষ্টা করছিল। দু তিনবার যে নজরে নজর মেলেনি তা কিন্তু না, সেই মানবের মনও যে এই দিকেই বাসা বেঁধেছে। মাহিরা তখন মুচকি হাসে ওপাশের মানবকে দেখিয়ে। তখনই সবার অগোচরে সেই মানব চট করে চোখ টিপে দেয় মাহিরাকে। হকচকায় মাহিরা, দৃষ্টিতে ভর করে ভয় লাজ দুটোই। এদিক ওদিক চায় সে, পাছে আবার কেউ দেখে ফেলল না তো। তারপর কপট রাগ নিয়ে তাকায় সামনে, মনে মনে বকা দেয়, সিরিয়াস দুষ্টু এই লোকটা। সপ্তাহ ঘুরতে বেশি সময় লাগলো না। দেখতে দেখতে পিকনিকের দিন চলে আসলো। মেহরানের অনেক চেষ্টার পরও ভেন্যু পরিবর্তন করা গেল না। সেই শাহজাহান সাহেবের ফার্ম হাউসই রইল। এতে গত সপ্তাহ জুড়ে মেহরানের মাথা ছিল যেভাবে গরম, সেই রকমই ফুরফুরে মেজাজে রিককে দেখা গিয়েছে বন্ধুদের সাথে। ক্যাম্পাসে কোনো অরাজকতা ছড়ায়নি সে, শৈলীর পিছনেও লাগেনি। বাইরের থেকে যে কেউ দেখলে ভাববে যে ছেলে ভালো হয়ে গিয়েছে, ভদ্রতা ওর উপরে ভর করেছে।
কিন্তু আসলে কি ঘটনা তাই? পিকনিকের দিন সকালে শৈলী রেডি হয়ে একেবারে বের হলো। আজ মাহিরাদের সাথে যাওয়া হবে না, কারণ ওদের ক্লাস সকাল 10টায়, আর শৈলীকে পৌঁছাতে হবে সকাল 8:30টার মধ্যে। মাহিরা মেহরাব অন্য ডিপার্টমেন্টের হওয়ায় ওদের এই পিকনিকের সাথে কোনো সম্পর্ক নেই। শৈলীর খুব ইচ্ছে হচ্ছিল মাহিরাকে সাথে নিতে, বলেও ছিল মাহিরাকেও, কিন্তু যেটা নিয়মের বাইরে সেটা তো করা যাবে না। মাহিরা গেলে শৈলীর খুব ভালো হতো, মাহিরাও টেনশন মুক্ত থাকতো, মেয়েটাকে চোখের সামনে দেখতে পেলে। কিন্তু যেহেতু যাওয়া হবে না, তাই গতকাল রাতে এসে ও শৈলীকে তোতা পাখির মতো বুঝিয়ে গিয়েছে। দেখ শৈলী, তুই খবরদার একা একা কোথাও যাওয়া আসা করবি না, এক পাও নড়বি না একা। ওটা রিকদের ফার্ম হাউস, এক প্রকার বলতে গেলে ওর বাসাই। ওর আধিপত্য বেশি থাকবে ওখানে, তাই তোকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। নিজের বান্ধবীদের সাথে থাকবি সবসময়, আর একটুও সমস্যা মনে হলে সোজা ভাইয়ার কাছে যাবি। তুই তো জানিস ভাইয়া তোকে সবভাবে সাহায্য করবে। আমি যেতে পারলে পুরো চিন্তামুক্ত থাকতাম, কিন্তু কি আর করা, তবে ভাইয়া আছে ভেবেই কিছুটা স্বস্তি পাচ্ছি। শৈলী, মাহিরার চিন্তা দেখে হেসে, মেয়েটা ওর বান্ধবী হলেও দেখে রাখে একদম বড় বোনের মতো করে। এরকম বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভার্সিটির কাছে হওয়াতে একটা রিক্সা নিয়ে শৈলী চলে আসে। নিজের লাগেজ ব্যাগ নামাতেই ওর কোর্সের 2 বান্ধবী কেয়া আর প্রীতির সাথে দেখা হয়। 3 জন একসাথে গল্প করতে করতে ক্যাম্পাসে ঢুকে। দূরে দাঁড়ানো রিক ও ওর বন্ধুদের দেখতে পেল না ওরা। রিক শৈলীকে ঠিকই দেখেছে এবং দেখেই নিজের ঠোঁটে সেই বিচ্ছিরি হাসি আটকে রাখতে পারেনি। সেটা আবার লক্ষ্য করেছে জোহেব। এত খুশি কেন দোস্ত তুই? কোনো কিছু হয়েছে নাকি? রিক আর চোখে সংক্ষেপে জোহেবকে দেখে আবার নিজের নজর আটকালো শৈলীর প্রতি। তোকে বলেছিলাম না, এই পিকনিকে আমি শৈলীকে একটা আচ্ছা সবক শেখাবো। অবশেষে আমার অপেক্ষার পর শেষ। আজ ওই মেয়ের দিমাগ আমি গুঁড়া করে দেব। জোহেব সতর্ক হয়। কি করবি ভাই তুই? রিক সোজা হয়ে দাঁড়ায়। যা করব তা তো দেখবি। তোদেরও রাখবো শিলে। যখন আমি ডাকবো তোদের, যেটা করতে বলবো চুপচাপ করে যাবি, বুঝেছিস? জোহেব ভয়ে ঢোক গিলে। দেখিস ভাই, এমন কিছু করিস না যেটাতে আমাদের পরে ঝামেলায় পড়তে হয়। তোর বাবা তো ভার্সিটির ট্রাস্টি, তুই তখন বেঁচেও যাইতে পারিস, কিন্তু আমাদের কি হবে? আমাদের ভবিষ্যৎ অন্ধকার করিস না ভাই। জোহেবের কথায় ভীষণ বিরক্ত হয় রিক। বিচ্ছিরি গালি দিয়ে ওখান থেকে সরে যায় ও। সকাল থেকে আবহাওয়া কেমন কালো হয়ে আছে, রোদের কিরণ যেন নিজেই অন্য কোথাও পিকনিক করতে চলে গিয়েছে। তাই আজ সে নিজের কর্মস্থলে অনুপস্থিত। এতে অবশ্য একটা ভালো বিষয় হয়েছে। দিনে রোদের প্রকট কম থাকলে ঘোরাঘুরি করা যাবে শান্তি মতন। শৈলী নিজের ব্যাগ লাগেজ ভ্যানে পাঠিয়ে দিয়ে এইসব নিয়েই চিন্তা করছিল। কে আর প্রীতি নিজেদের ব্যাগ জমা দিয়ে গিয়েছে ওয়াশরুমে। শৈলী আর সাথে যায়নি। বাসের পাশে দাঁড়িয়ে এই স্নিগ্ধ পরিবেশের স্মৃতি মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত সে। এমনই এক ক্ষণে শৈলীর ক্যামেরার ফোকাসে দৃশ্যমান হয় মেহরান। প্রথমে ফোনের স্ক্রিনে, পরে ফোন নামিয়ে সরাসরি তাকে শৈলী দেখতে পায়। আজ অন্য দিনের মতো ফর্মাল প্যান্ট শার্ট না পরে নিজেকে তিনি ক্যাজুয়াল এন্টায়ারে সাজিয়েছেন। কালোর মাঝে মেরুন আর সাদার মিশ্রণের স্ট্রাইপ টি শার্ট আর কালো গ্যাবার্ডিনের প্যান্টে মানুষটাকে অন্যরকম আকর্ষণীয় লাগছে। বোঝার উপায় নেই তিনি প্রভাষক না ছাত্র। শৈলী যে ওনার উপর দিনে কয়বার ক্রাশ খায় সেটা গোনা ছেড়ে দিয়েছে ও। হ্যাঁ, শৈলী তার মেহরান স্যারের ওপর ফুললি ক্রাশড। প্রথম দিকে বিষয়টা ওকে জ্বালাতন করেছে প্রচুর। নিজের সাথেই নিজে রীতিমতো যুদ্ধে নেমেছিল শৈলী। অনেক বুঝিয়েছে মনকে। এভাবে নিজের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টির দিকে নজর দেওয়া অসমীচীন, অসভ্যতার পরিচয় দেওয়া আর কিছুই না। এই ছ্যাঁচড়ামোটা শৈলী কিভাবে করতে পারে? কিন্তু অত শত বুঝিয়ে নেট রেজাল্ট 0 এসেছে। কোনো কিছুতেই মনকে সে মানাতে পারেনি। বরং প্রতিবার মেহরানকে দেখে এই ক্রাশ নামক রোগ ওকে এক পরত বেশি করে আক্রান্ত করেছে। শেষমেশ নিজের সাথে হেরে শৈলী একটা ডিলে এসে থেমেছে। সে সিদ্ধান্তে জানিয়ে দিয়েছে তার মনকে যে মেহরান স্যারের ওপর যতবার যতভাবে ক্রাশ খেতে চাইলে তার মন খেতে পারে। এতে কোনো সমস্যা নেই, তবে সব কিছুই করতে হবে গোপনে, সবার অগোচরে। কাউকে এই বিষয়ে তিল পরিমাণ জানতে দেওয়া যাবে না। ভেতর ভেতর ক্রাশের ভারে গুঁড়া হয়ে গেলেও চেহারা সেই অভিব্যক্তি আনা যাবে না, কোনোভাবেও না। শৈলী হাসে। যখন থেকে মনের সাথে এই ডিলে স্থায়িত্ব পেয়েছে তখন থেকে সে নির্ভর।
একদম টেনশন নেয় না, নিজের মাঝেই নিজেকে গড়ে মিরেনকে নিয়ে স্বপ্নের রাজ্য। ও ওর মতন পছন্দ করুক লোকটাকে, সে না জানলেই তো হলো। মেহরানও এতক্ষণে শৈলীকে দেখতে পেয়েছে। একজন স্টুডেন্ট ভলান্টিয়ারের সাথে আজকের শিডিউল নিয়ে এতক্ষণ কথা বলছিল। শৈলীকে দেখতে পেয়ে সেই ছাত্রর সাথে পরে কথা বলবে বলে ছেড়ে আসলো। অগ্রসর হলো শৈলীর দিকে। কাছে আসতেই আড়ষ্টতায় পড়ে থাকা শৈলীর দেখা মিলল ওর। আসলে শৈলী বোঝেনি যে মেহরান ওকে দেখে এগিয়ে আসবে। ও যে এতক্ষণ ড্যাব ড্যাব করে মানুষটার দিকে তাকিয়েছিল, সেটা কি উনি দেখেছেন, বুঝেছেন কিছু? মেহরান এসে ঠিক শৈলীর সামনে দাঁড়ায়, দুই পকেটে হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়ালো। হ্যালো, ইস, ভাইয়া মনে হয় আমার একার এসেছে। শৈলী সৌজন্য হাসি হাসে। জি স্যার। আপনার বান্ধবীরা কেউ এ টিপে যাচ্ছে? জি স্যার, আছে আমার 2 জন বান্ধবী। দেন ইটস গুড। আপনি এই ট্রিপে পুরো সময়টা চেষ্টা করবেন তাদের সঙ্গেই থাকতে, একা কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। আর আমার নাম্বারটা তো আছেই আপনার কাছে, দরকার পড়লে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ওকে? শৈলী ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ছাড়ে। নিজেকে ডেজাভুতে মনে হচ্ছে। ঠিক এই একই দৃশ্যপট গতকাল রাতেও উপস্থিত ছিল ওর সামনে। শৈলী হাসে এই দুই ভাই বোনের কাণ্ড দেখে। দুইজনই ওকে নিয়ে এত প্রোটেক্টিভ, বাপরে বাপ। মনে এত কিছু চিন্তা করলেও মুখে নমনীয়তা রেখেই বলল, স্যার আপনি চিন্তা করবেন না, আই উইল টেক কেয়ার অফ মাইসেলফ। মেহরানের কপাল সোজা হয়। আপনার বাস কোনটা সেটা খোঁজ নিয়েছেন? জি স্যার, বাস নাম্বার 2। মেহরান মনে হলো কিছু ভাবলো। ওকে, আপনি বাসে উঠে পড়ুন, আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব। বলেই মেহরান শৈলীর পাশ কাটিয়ে চলে গেল আরো সামনে। পাশে রেখে গেল ওর দিকে মুগ্ধ নয়নে তাকানো এক রমণীকে। বাসে উঠে শৈলী আর প্রীতি বসলো এক সিটে, আর কেয়া বসলো আর একটায়। নিজের পাশের সিটটা ফাঁকা রাখলো ও। এই দেখে নিজের মাঝে শৈলী আর প্রিয়া মিটিমিটি হাসতে লাগলো। কেয়া ওদের দিকে লজ্জায় শেষ। এই, তোর এভাবে হাসছিস কেন? বান্ধবী, তুই 2 সিট নিয়ে বসছিস কেন বলতো? তুই তো মোটা না যে তোর বেশি জায়গা লাগবে। কেয়া কপট রাগ দেখায়। ফাজলামো জায়গা পাস না আর তোরা আমাকে এইভাবে খেপাচ্ছিস? প্রীতি এবার গলা ছাড়ে। হাই রে শলি, আজ আমাদের শুধু একটা বয়ফ্রেন্ড নাই রে, তাই তো তোর আর আমার একসাথে বসে এই জানি করতে হচ্ছে। আমরা কি আর আমাদের কেয়ারানির মতো লাকি, যার বয়ফ্রেন্ড পিয়াল ভাইয়ের মতো এত ড্যাশিং এক সিনিয়র ভাই? হাই কপাল। বলেই প্রীতি পেট ফেটে হেসে দেয়, সাথে যোগ দেয় শৈলীও। এবার সরাসরি লজ্জা পেয়ে যায় কেয়া। বান্ধবীদের দিকে তাকানোর মতন অবস্থা থাকে না তার। এবং ঠিক সেই সময়ই যেন কেয়াকে আরও লজ্জায় ফেলে দিতে বাসে উঠে ওদের কাছে এসে দাঁড়ালো পিয়াল। কেয়ার বয়ফ্রেন্ড আর ওদের ডিপার্টমেন্টের 10ম সেমিস্টারের স্টুডেন্ট। পিয়াল আসতে কেয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর পাশে বসে পড়ল। শৈলী আর প্রীতির দিকে ঘুরল কিছুক্ষণ পর। কি ব্যাপার শালিকাগণ, খবর কি আপনাদের? শালিকাগণ শব্দটা শুনেই শৈলী আর প্রীতি খিলখিলিয়ে হেসে ওঠে। কেয়া লজ্জায় পারলে মাটিতে মিশে পিয়ালের বাহুতে একটা ধাক্কা দিয়ে বসে। পিয়াল বোঝে গার্লফ্রেন্ডের লাজের কারণ। ভরাট মুখে হেসে বলে ও, আরে এতে লজ্জা পাওয়ার কি আছে বলো তো? যেটা শৈলী আর প্রীতিকে আমার ভবিষ্যতে ডাকতে হবে, সেটা এখন থেকে প্র্যাকটিস করলে ভালো না? কি বলো তোমরা? শৈলী আর প্রীতি একসাথেই হই হই করে ওঠে। একদম ঠিক বলেছেন ভাইয়া। কেয়াই তিনজনের সামনে হেরে যায়। আর কিছু বলার না পেয়ে নিজের সিটের পাশের জানালা দিয়ে সামনে তাকায়। শৈলী আর প্রীতি বোঝে এখন এই দুই লাভবার্ডসকে একা ছেড়ে দেওয়া উচিত। তাই ওরাও নিজেদের মাঝে গল্পে মেতে ওঠে। গাড়ি ছাড়ার সময় হয়েছে। 3টা বাস নেওয়া হয়েছে এই যাত্রার উদ্দেশ্যে। প্রতিটা বাসে ছাত্রছাত্রীদের সাথে কিছু সংখ্যক শিক্ষকগণ ও স্টাফ বসেছেন। শৈলীদের বাসে উঠেছেন 2 জন মেল আর 1 জন ফিমেল টিচার। সবাই বসে গিয়েছে ভেবে বাসের দরজা বন্ধ হতে গিয়েও আবার খুলে গেল। শৈলী প্রীতির সাথে গল্পে মশগুল ছিল তখন, কিন্তু অন্যদের মতন এই হঠাৎ ব্যাঘাতে চোখ পড়ে ওর বাসের দরজায়। মেহরানকে উঠতে দেখে সেই দিকে দৃষ্টি আটকে যায়। মেহরানও বাসে উঠে যেন কাউকে খোঁজে। শৈলীর দিকে একসময় ওরও দৃষ্টি পড়ে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মেহরান, যে বসে বাকি ফ্যাকাল্টিদের সাথে। মিলা ম্যাডাম মেহরানকে দেখে খুব অবাক হয়ে বলে, স্যার আপনি এখানে? মেহরান ওনার দিকে শীতল চোখে সরাসরি তাকায়।
সেই চাহনিতেই আমতা আমতা করে ওঠে মিলা। না মানে এটা তো বাস নম্বর 2। রুটিনে আমি দেখেছিলাম আপনার বাস নম্বর 1-এর সাথে যাওয়ার কথা। আমি মিলন স্যারের সঙ্গে সিট এক্সচেঞ্জ করেছি। মেহরানের এই এক কথাই মিলাকে চুপ করিয়ে দেয়। এই গুরুগম্ভীর সিরিয়াস মানুষটা যে ওকে এর থেকেও বেশি কোনো এক্সপ্লেন দেবে না সেটাও খুব ভালোভাবেই জানে। তাই এনাকে এত প্রশ্ন করে নিরুত্তর অপেক্ষা করে নিজের বেজ্জতি করানোর ইচ্ছে নেই। আর উনি এই বাসে যাবে নাকি আর এক বাসে যাবে নাকি বাসে যাবেই না, এটা সম্পূর্ণ তার ব্যাপার। মিলার কি? মেহরানের অগোচরে মুখ ভেঙচি দিয়ে মিলা অন্য পাশে তাকায়। সবাই উঠে গিয়েছে দেখে এই বাসের সবচেয়ে সিনিয়র ফ্যাকাল্টি সাকিব স্যার ড্রাইভারকে বাস ছাড়তে বলে। এইদিকে শৈলীর কয়েক সিট পেছনে বসাতে ফ্যাকাল্টিদের কোনো কথোপকথনই ওর কানে যায় না। তবে প্রীতির মনে মিলার মতনই কিছু প্রশ্ন উকি দেয়। শৈলী মেহরানকে দেখতে দেখতেই প্রীতি ওর হাত খামচে ধরে। শৈলী ফিরে তাকাতেই প্রীতির উদ্বেগ শুনতে পায়। আশ্চর্য! শৈলী ভ্রু কুচকায়। কি হয়েছে? প্রীতি ভাবুক চাহনিতে উত্তর দেয়, মিরহান স্যার এই বাসে কি করে রে দোস্ত? ওনার তো এখানে থাকার কথা না। মানে স্যারের তো আমাদের সাথে যাওয়ার কথা না। মানে কি তোর কথার? স্যারের সিট বাস 1 নম্বরে ছিল, এখানে ছিল মিলন স্যারের সিট। শৈলী ভ্রুজোড়া কুচকায়। এসব তুই কেমনে জানলি? আর আমি সকালে এসে রোস্টার চার্ট দেখছি না, ওখানেই সব লেখা ছিল। তাহলে হুট করে এরকম একটা চেঞ্জ আসলো কেন? শৈলী মাথা হেলান দেয় সিটে। চেঞ্জ আসলে আসছে, তাতে তোর কি? প্রীতি তখনও শটান বসা ও দুষ্টু হাসি নিয়ে বান্ধবীর দিকে তাকায়। আরে দোস্ত, আমি তো খুশি মেহরান স্যার আমাদের সাথে যাবেন। এই সুখে আমার জানি হবে সুপার। এই লোকের ওপর আমি হ্যাপি ভাবে ট্রাস্ট দোস্ত। শৈলী ঝট করে তাকায় প্রীতির দিকে। ঈষৎ ঈর্ষায় ডুবে ওর মন। প্রীতি কেন মেহরানের ওপর ক্রাশ খাবে? এই অধিকার শুধুই শৈলীর, আর কারণ না। শহর পার হয়ে শাহজাহান সাহেবের ফার্ম হাউসে পৌঁছাতে সকাল 11:30 বেজে গেল। ফার্ম হাউসটা পুরোই একটা গ্রামের ভেতরে অবস্থিত বলে ঢাকার খুব কাছে হলেও ওদের পৌঁছাতে সময় লেগে গেছে। মূল টাউন ছাড়িয়ে যখন দুপাশের বিস্তৃত ক্ষেতের মাঝখান দিয়ে বাসগুলো চলছিল তখনই মেহরানের বুঝতে অসুবিধা হলো না যে খামারবাড়ি একদম ঘোর গ্রামে অবস্থিত। এমনিতেই এখানে আসা নিয়ে আপত্তি ছিল মেহরানের। এখন তো পিকনিকের ঠিকানার এই দিশা দেখে ওর মাথায় রক্ত চড়ে বসলো। এত দূরে এরকম নির্জন এলাকায় এতগুলো ছাত্রছাত্রীদের নিয়ে আসার কোনো মানে আছে? এখন তো তাও না হলে সকাল, অনেক কিছু দেখা যাচ্ছে। ঘুটঘুটে সন্ধ্যার অন্ধকারে কি হবে? তখন যদি কেউ কোনো বিপদে পড়ে অথবা কেউ নিজেকে বা অন্য কাউকে বিপদে ফেলে তাহলে সেটার দায়িত্ব নেবে কে? অভিভাবকদের জবাব দিবে কে? আশ্চর্য, কর্তৃপক্ষের কি এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই? মুহূর্তেই মেহরানের চোখে ভাসল শৈলীর নির্মল মুখশ্রী। তার সাথে সাথেই আসলো রিকের হিংস্র চেহারার দৃশ্যপট। দুটো মিলিয়ে রাগের পাড়া আরও তরতর করে বাড়ল ওর। সাথে জেগে উঠল শৈলীকে নিয়ে পাহাড় সম চিন্তা। এই ট্রিপটা কেন যেন মেহরানের মনে কু ডাকাচ্ছে। মনে হচ্ছে কোনো একটা ষড়যন্ত্র রচিত হচ্ছে যেটার খবর ওর জানা নেই। এইসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়ে সে। গ্রামের কাছে ঘেরা পথ পাড়ি দিয়ে 3টা বাস এসে থামল এক বিশাল ফটকের সামনে। কালো আর সোনালি রঙের মিশ্রণে ভারু কাজ করা সম্মত ফটকটা এই গ্রামীণ পরিবেশে যেন বড্ড বেমানান। জানালার এপাশে বসে এইসবই মাথায় ঘোরে শৈলীর। ততক্ষণে দরজা খুলে গেছে। এক একটা বাস সারি বেঁধে প্রবেশ করলো। হঠাৎ মনে হলো যেন আবহাওয়াটা হুট করেই বদলে গেল। বাঙালি গ্রামীণ দৃশ্য হুট করেই বদলে গেল আলিশান আধুনিক চিত্রপটে। মেঠো পথগুলো উধাও হয়ে উদয় হলো পিচঢালা মার্বেলের টাইলসের রাস্তা। আরও সামনে যেতেই সবার সামনে প্রকট হলো ধবধবে সাদা রঙের একটা প্রসাদ সমতুল্য দালান কোঠা। 3 তলা বিশিষ্ট এই বাড়িটার দিকে জানালার ভেতর দিয়ে ঘাড় উঁচু করে তাকিয়ে সবাই। এর মাঝে কে যেন হৈ হৈ করে উঠল। সবার সাথে শৈলীও চোখ নামায়। দেখে মার্বেল পথের মাথায় বৃত্তাকারে বড় একটা জায়গায় কাটা। তার ঠিক মাঝখানেই বিশাল এক ফোয়ারা, যা 3টি আলাদা স্তর থেকে ঝরছে বাড়ি ঝর্ণা। চারিদিকে গোলাকার হয়ে ছড়িয়ে পড়া এই বর্ষণ আসলেই নজর কাড়া ছিল। এইটুকু দেখে কারোর বুঝতে বাকি নেই শাহজাহান সাহেব কতটা ধনী। তবে তার যে রুচিও ভালো সেটার প্রশংসাও করা উচিত। ফোয়ারার এক পাশ দিয়ে ঘুরে 3টা বাস পরপর এসে থামল মূল ভবনের সামনে। দরজা খুলতেই হড়হড় করে সব ছাত্রছাত্রীরা নামা শুরু করলো।
মেহরান নিজের বাস থেকে প্রথমে নামলো না, ওর পাশে বসা ফিমেল কলিগকে নামতে জায়গা করে দিয়ে নিজে গেট থেকে একটু সরে দাঁড়ালো। উদ্দেশ্য সব স্টুডেন্টরা এবং বিশেষ করে শৈলী ঠিকঠাকভাবে নামছে কিনা সেটার খেয়াল রাখা। মেহরানের এই না নামার ব্যাপারটা আবার দূর থেকে লক্ষ্য করলো শৈলী। ঠোঁটে ঠোঁট টিপে হাসলো এক মুহূর্ত। এরই মাঝে সামনে জায়গা ক্লিয়ার হওয়াতে কেয়া, পিয়াল আর প্রীতিও উঠে দাঁড়ালো বের হওয়ার জন্য। কিন্তু শৈলীর দিকে প্রীতি তাকাতেই দেখলো মেয়েটা নিচে ঝুঁকে কি যেন খুঁজছে। প্রীতি নিজেও ঝুঁকে আসে। ওই শৈলী, কি হলো রে? শৈলী মুখ না তুলেই বলে, আমার ছোট পার্সটা নিচে পড়ছে, ওটাই খুঁজতেছি। আমি সাহায্য করে দিব? না না না, তোর কিছু করা লাগবে না, তুই নিচে যা, আমি খুঁজে নিয়ে আসতেছি। আর ইউ শিওর দোস্ত? হুম, শিওর। তুই কেয়াদের সাথে নেমে যা। প্রীতি আর কথা বাড়ালো না। এমনিতেও ওদের জন্য পেছনের অনেকে আটকে গিয়েছে, তাই দ্রুত বাস থেকে নেমে পড়ল। প্রীতি নামতেই শৈলী মাথা ওঠায়, মুচকি হাসে। নিজেকে সবার পরে নামানোর জন্য, অর্থাৎ মেহরানের সাথে নামার জন্য কত কি না মিথ্যা সাজাতে হলো ওকে। প্রেমে পড়লে মনে হয় এইসবই করতে হয়, তাই না? প্রীতির যাওয়ার দিক থেকে চোখ সরাতেই শৈলীর চোখ পড়ল মেহরানের ওপর। দেখলো মানুষটার চোখ কুঁচকানো, তবে ঠোঁটজোড়ার সাথে চলছে লড়াই। মনে হচ্ছে যেন সে অনেক চেষ্টা করছে একটা হাসি বের হয়ে আসা থেকে থামানোর জন্য। শৈলী ব্যাপারটা বুঝলো না তখন। নিজের দৃষ্টি নিয়ে গেল পেছনের দিকে। কতজন আরো বাকি নামার জন্য তা দেখলো। চলতি পথে আরো কজন সহপাঠী ওকে নামার কথা বলতেই একই ভাব দিল শৈলী যে ওর পার্স হারিয়েছে, খুঁজে নিয়ে নামবে ও। অবশেষে মেহরান আর শৈলী বাদে সবাই নেমে গেল বাস থেকে। সর্বশেষ ছাত্র নামতেই দরজার দিকে আগালো শৈলী। নিজের হাত ব্যাগটা চেপে ধরে হাঁটতে হাঁটতে মেহরানের পাশে যেয়ে থামলো। একটা সুন্দর স্থির হাসি দিয়ে মেহরানের পাশ কেটে যেই না নামতে যাবে, অমনি কানে আসলো এক প্রশ্ন। পার্স পাওয়া গিয়েছে? শৈলী ঠিক সেখানেই থমকায়। অবাকের সীমা পার হয় ওর। পার্সের ঘটনা ইনি কিভাবে জানলেন? শৈলী তো ওনার থেকে 5 সিট পরে বসেছিল। এত দূরে কথা কি ভেসে আসতে পেরেছিল? শৈলী পেছনে থাকায় চোরা চোখে। মেহরানের এতক্ষণে বেঁধে রাখা হাসিটা যেন বাঁধ হারায়, দুষ্টুমি মাখিয়ে বের হয়ে আসে। গুড। আমি তো ভাবছিলাম আজ পার্স খুঁজতে খুঁজতে আপনি এখানেই রয়ে যাবেন, আর আপনার সাথে আমাকেও থেকে যেতে হবে। যাই হোক, পেয়েছেন, ভালো হয়েছে। এবার চলুন তো নামা যাক। মেহরানের দুষ্টুমিতে ভরা বাক্যগুলো কর্ণগোচর হতে ও মস্তিষ্কের নিউরনে সেগুলো বাঁচতে শৈলীর একটুও দেরি হলো না। কপট রাগের অভিব্যক্তি সারা চেহারায় ছড়িয়ে নিচের দিকে তাকিয়ে রইল। এই রাগটা মেহরানের ওপর, কিন্তু তাকে প্রকাশ করার মতন সাহস অথবা স্বাচ্ছন্দ্যবোধ কোনোটাই এখনো শৈলীর হয়নি। তবে মনে মনে ভীষণ বকলো মানুষটাকে। এমনিতে তো সবার সাথে খুব গম্ভীর সিরিয়াস মুড নিয়ে থাকেন, কেউ কি বিশ্বাস করবে এই মানুষটা এত বড় ফাজিল? কিভাবে আমাকে খোটা দিচ্ছে? আমার জন্য তাকে ওয়েট করতে বলেছিল নাকি কেউ? হ্যাঁ, চলেই যেতেন অন্যদের সাথে। মেহরান ততক্ষণে হাঁটা ধরে সামনে এগিয়েছে, কিন্তু বাস থেকে পা বের করার আগেই ঘুরে শৈলীর দিকে তাকায়। মনে মনে যদি আমাকে বকা শেষ হয়ে থাকে তাহলে চলুন সামনে যাই, ওনারা সবাই নেমে পড়েছে। ভীষণ রকম ভরকায় শৈলী। না স্যার, আপনাকে আমি কেন বকবো? তবে শৈলীর কথা শেষ হওয়ার আগেই ছোট্ট একটা হাসি দিয়ে মেহরান এগিয়ে যায়। ভ্রু কুঁচকে শৈলী ধুর বলে পিছ ধরে মেহরানের। শৈলী ছাত্রছাত্রীদের জটলার মধ্যে থেকে প্রীতি আর কেয়াকে খুঁজে পেল। ওদের থেকে কিছুটা দূরে সামনের সারিতে রিক দাঁড়ানো ওর বন্ধুদের নিয়ে। এই মুহূর্তে সবার থেকে বেশি ওর গলা শোনা যাচ্ছে, কণ্ঠ হতে ঝরে ঝরে পড়ছে অহমিকা। নিজের বন্ধু ও ডিপার্টমেন্টের সামনে এইভাবে নিজের বড়লোকে উপস্থাপন করতে পেরে যেন সে ভীষণ গর্বিত। ওর বন্ধু আর কিছু সুযোগ সন্ধানী ছাত্রছাত্রীদের ছাড়া অবশ্য বাকিরা কেউই ওর এই ভারিক্কি ভাবটাকে পছন্দ করতে পারছে না। প্রীতি তো খেপেই গেল। শৈলী কেয়া পর্যন্ত শোনা যায় এমন স্বরে রাগ ঝাড়ল তীব্রভাবে। শালার এই কারণে আমি টিপে আসতে চাই না। এই বজ্জারটার নকরা আমাদের সহ্য করতে হবে জানতাম। এমনি সারাটা দিন ক্যাম্পাসে গুন্ডামি করে বেড়ায়, ওটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে চলে। আর এইটা তোর আসলেই ওর বাপের সম্পত্তি, এইখানে নিজের অহংকার ছাড়বে না তো কি? কেয়া প্রীতির হাত ধরে। আরে আসতে বল, সব শুনে ফেলবে, কাছে আছে। প্রীতি যেন আরো খেপে যায়। আর কত আসতে বলবো?
এর চেয়ে আস্তে আমার স্বর বের হয় না। আর শুনলে শুনো, আমি ওরে ডরাই নাকি? কেয়ার প্রীতির এই কথোপকথন পাশ দিয়ে শৈলীও শুনছিল। মুখে না বললেও প্রীতির প্রতিটা কথার সাথে ও সহমত পোষণ করে। সাথে ও নিজের জন্য কিঞ্চিত চিন্তা হয়, আজকের রাতটা ভালোই ভালোই পার করলে বাঁচেও, নয়তো এই বজ্জাত ছেলে পাবলিক ক্যাম্পাসে ওকে যেভাবে হ্যারাস করে, সেখানে এটা তো ওর নিজের বাসা, এখানে ওর আধিপত্য অনেক গুণ বেশি। শৈলী যখন শুনতে পেয়েছিল যে পিকনিকের ভেন্যু চেঞ্জ হয়ে রিকদের খামার বাড়িতে করা হচ্ছে, তখনও একবার ভেবেছিল পিকনিকে আসবে না, কিন্তু কেয়ার জোড়াজুড়িতে ওকে আর প্রীতিকে রাজি হতেই হলো। কেয়ার বয়ফ্রেন্ড পিয়াল আর কিছুদিনের মধ্যে গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে যাবে। এরকম একটা সুযোগ যেখানে দুইজন একসাথে এতটা সময় কাটাতে পারবে, ওদের জীবনে সামনে অনেক দিনের মধ্যে নাও আসতে পারে। তাই কেয়া এটা মিস করতে চাচ্ছিল না কোনোভাবেও। কিন্তু কেয়ার মা প্রীতি আর শৈলী ছাড়া ওকে এই পিকনিকে যেতে দেবেন না বলে ও এই দুই বান্ধবীকে জোর করে রাজি করিয়েছে। শৈলী এই স্মৃতি রোমন্থন করতে করতেই পাশ ফিরে চোখে পড়ে ফ্যাকাল্টিদের সারিতে দাঁড়ানো মেহেরানের সে অপরিচিত গুরুগম্ভীর চেহারা। মুহূর্তেই মনের আকাশ থেকে বাদল সরে আলোর প্রবেশ ঘটে। এই মানুষটা, শুধু এই মানুষটা আছে বলে শৈলীর এখানে কোনো ভয় করছে না। মনে হচ্ছে ওকে আগলে রাখার কেউ একজন আছে আশেপাশে। হঠাৎ মেহেরান শৈলীর দিকে ফিরে, দুইজনের চোখাচোখি হয়। শৈলী একটু হকচকায়, একবার পলক ফেলে চোখের। মেহেরান নিজের ভ্রুজোড়া হালকা উঁচিয়ে ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে? শৈলী সাথে সাথেই চোখ নামায়, উত্তর দেয় না। কি উত্তর দেবে? ও তো লজ্জায় কাবু। সবাইকে অভ্যর্থনা জানাতে খোদ শাহজাহান সাহেব তার ম্যানেজার সহ মূল ফটকে উপস্থিত হলেন। ডিপার্টমেন্টের ডিন ও চেয়ারম্যানকে ফুলের বুকে দিয়ে তিনি স্বাগতম জানালেন। ওনার টিমের বাকি মেম্বাররা ভার্সিটির ফ্যাকাল্টিদের ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করলো। তারপর সবাইকে নিয়ে যাওয়া হলো ভেতরে। বাহির থেকে দালানটা যেরকম আলিশান দেখা গিয়েছে, ভেতরে স্থাপন আরও নজরকাড়া। হল পেরিয়ে ড্রয়িং রুমও তার সামনে খোলা বারান্দায়, যা সামনে বাগানের দিকে চলে যায়। দেখে কেউ বলবে না এই বাড়ি বাংলাদেশের একটি গ্রামে অবস্থিত। আধুনিকতার ছোঁয়া লেগে আছে এখানের প্রতিটা ইটে। বাবা যেদিকে গুরুজনদের নিয়ে এই আলিশান সম্পদ দেখাতে ব্যস্ত, সেখানে ছেলের তো পিছিয়ে থাকার কোনো প্রশ্নই আসে না। নিজেদের ড্রয়িং রুমের ওয়ালে লাগানো ওয়াল পেন্টিংগুলো কোন কোন দেশ থেকে কত লক্ষ টাকায় আনা হয়েছে তা ওরাতে কুল পাচ্ছে না ও। শৈলীর এই অহেতুক শো অফ খুব গায়ে লাগে। ও একদমই নিতে পারছে না এগুলো, তাই বান্ধবীদের বলে একটু দূরে সরে আসলো। রিক সবার সাথে কথায় ব্যস্ত থাকলেও শৈলীর হঠাৎই নড়চড়টা ওর চোখ এড়ায়নি। ভেতর ভেতর হাসলো। এইবার শৈলী পাখি আমার খাঁচায় প্রবেশ করেছে, আজকে ওর দিমাগ ছড়াবো আমি। বাকি সবাইকে নিজেদের মতন গল্প করতে রেখে রিক, জোহেব আর ওর আরও কিছু ঘনিষ্ঠ বন্ধুদেরকে এক কোণায় ডাকলো। ওরা আসতেই গলা খাদে নামালো রিক। শোন শোন, আজ রাতে আমি ওই শৈলীরে জব্দ করব, তোরা আমার সাথে থাকবি, মজা দেখবি। সকালে ক্যাম্পাসে শুধু জোহেব এই কথাটা রিকের মুখে শুনেছিল। তখন থেকে ওর ভয় লাগছে। রিকের বন্ধুও বলা যায় চামচাও, কিন্তু রিকের মতো এত আস্পর্ধা নিয়ে চলে না। ওর পরিবার খুব সাধারণ, তারা রিকের বাবার মতো এত প্রভাবশালী না। তাই তো জোহেব ভয় পায়। অন্যরা হাসাহাসি করলেও জোহেবের ভয়ে মুখ ছোট হয়ে আসাটা রিক খেয়াল করলো। মনে মনে ইচ্ছে মতো গালি দিল ওকে, কিন্তু মুখে মধু টানলো। আরে দোস্ত, তুই টেনশন নিচ্ছিস কেন? তোর কি মনে হয় আমি শৈলীর কোনো বিরাট ক্ষতি করব? আরে না না, ওইসব কিছুই না আমার মাথায়। আরে না না, ওইসব কিছুই নেই আমার মাথায়। আমি তো শুধু ওকে একটু সায়স্তা করতে চাই। ওর সাথে একটা প্র্যাঙ্ক খেলে ওকে ভয় দেখাবো, বুঝলি? জোহেবের এখন জানে পানি আসে, সাথে সাথেই মুখ উজ্জ্বল হয় ওর। রিক সেটা বুঝতে পেরে হাসে, সবাইকে উদ্দেশ্য করে বলে, শোন আমার প্ল্যান। আজ সন্ধ্যায় শৈলীকে আমাদের ফার্ম হাউস থেকে বের করে একটু দূরে আমাদের আরেকটা বাড়ি আছে, ওখানে নিয়ে যাও। তারপর ওকে রুমে বন্ধ করে লাইট অফ করে ওকে ভয় দেখাবো। ওর কান্নার আওয়াজ শুনলেই আমার মন শান্ত হয়ে যাবে। ওদের আর এক বন্ধু মার্জুক ভ্রু কুচকায়। তুই নিতে চাইলে কি শৈলী যাবে নাকি ওখানে? ওরে নিবি কেমনে? রিক বিজ্ঞের হাসি হাসে। সেটারও ব্যবস্থা আছে বন্ধু, তোমরা টেনশন নিও না, জাস্ট ফানটা নাও। এই বলে রিকের হাসির সাথে মিলিয়ে বাকিদের হাসিও চওড়া হয়।
একসময় ওরা সবাই ওইখান থেকে সরে অন্যদের মাঝে মিশে যায় শুধু রিক বাদে। নিজে নিজে বাঁকা হাসি দিয়ে মনে আওড়ায়, তোদেরকে তো শুধু ট্রেলারটুকুই শোনালাম দোস্তরা, কারণ এইটুকুই উপভোগ করার পারমিশন আছে তোদের, বাকি মুভি তো আমি একাই দেখব। এইদিকে ড্রয়িং রুম ছাড়িয়ে শৈলী বের হয়ে এসেছে খোলা বারান্দায়। ভেতরে এত চাকচিক্য আর মিথ্যা উপস্থাপনার জাতাকলে ওর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। সামনের বাগানের উন্মুক্ত পরিবেশে এসে এখন শ্বাস নিচ্ছে স্বাভাবিকভাবে। হঠাৎ হাতের মুঠো ফোনটা টুং শব্দ করে বাজলো। শৈলী মুখের সামনে ফোনটা নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে একটা মেসেজদাতার নাম দেখে অবাক হলো। উনি মেসেজ দিয়েছেন। সাথে সাথেই ফোনের লক খুলল শৈলী। মোবাইলের আলো জ্বলে বার্তাটা প্রকট হলো। কি হয়েছে শৈলী? আর ইউ অলরাইট? শৈলী ভ্রু কুচকে মুখ তোলে, এদিক ওদিক করে কাউকে খোঁজে। বাইরেও অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো, সবাই কারো না কারোর সাথে গল্পে মশগুল। এদের মাঝে এক কোণে মেহরানকে দেখতে পেল, হাতে ফোন নিয়ে ওর দিকেই চেয়ে আছে। শৈলীর কপালের ভাঁজ শিথিল হয়, সেও মেসেজের উত্তর দেয়। কিছু হয়নি স্যার। মেসেজটা সেন্ড হতে দেরি, ওপাশ থেকে কল আসতে দেরি হলো না। এই আচমকা ফোনের কাঁপাকাঁপিতে শৈলীও নড়ে চড়ে ওঠে। ফোন কানে লাগানো মেহরানকে এক ঝলক দেখে কল ধরে। সাথে সাথেই ওপাশের এক সুদর্শন মানবের ভারী কণ্ঠস্বর শৈলীর কানে ঠেকে। আপনি ঠিক আছেন তো শৈলী? শৈলী একটু সময় নেয়, প্রথমবার মেহরানের সাথে ফোনে কথা বলছে কিনা। এমনিতে তো দিনে ওনার চেহারা আর ব্যক্তিত্বের ওপর 50-50-100 ক্রাশ খায়। এখন ফোনের ওপাশের কণ্ঠে আরো 50 যোগ হলো বলে। আমি ঠিক আছি স্যার। তাহলে এভাবে হাঁপাচ্ছিলেন কেন? শৈলী ভীষণ লজ্জা পায়। লোকটা এটাও খেয়াল করেছে ওনার ওটা চোখ না বাইনোকুলার। আসলে ভেতরে গরম লাগছিল খুব, তাই বাইরে এসে ভালো করে শ্বাস নিলাম, আর কিছু না। আপনার বান্ধবীরা কোথায়? ওরা ভেতরে আছে স্যার। আমি না আপনাকে বলেছিলাম একা কোথাও মুভ না করতে? বান্ধবীকে ভেতরে রেখে বের হয়েছেন কেন আপনি? স্যার ওরা তো এখানেই, আমি তো শুধু। আমি কিচ্ছু শুনতে চাইছি না শৈলী। আপনি এখনই আপনার বান্ধবীদের মাঝে যান, অথবা তাদেরকে বলুন আপনার কাছে আসতে। স্যার ওরা ভেতরে নিজেদের মতন মজা করছে, আর আমার এখানে ভালো লাগছে থাকতে, ওদের ডিস্টার্ব করতে চাচ্ছি না। ওপাশ থেকে হঠাৎ চুপ হয়ে গেল আজ। শৈলী মেহরানের দিকে আর চোখে তাকিয়ে কথা বলছিল এতক্ষণ, এখন কথার ব্যাঘাত ঘটায় সরাসরি তাকালো। চোখ বড় বড় হয়ে গেল ওর যখন দেখলো মেহরান ফোন কানে লাগিয়ে ওর দিকে হেঁটে আসছে। শৈলী তাড়াতাড়ি শুধায়, স্যার কি করছেন আপনি? এদিকে আসছেন কেন? আপনার বান্ধবীদের আপনি ডিস্টার্ব করতে চান না, আর আমি চাই না আপনাকে একা রাখতে, তাই আমি আপনাকে সঙ্গ দিতে আসছি। শৈলীর মনে হলো ও এক্ষুনি একটা চিৎকার দিয়ে বসবে। হালকা চিৎকার একটা দিল। স্যার থামুন প্লিজ, আপনার আশা লাগবে না, আমি যাচ্ছি ওদের কাছে, যাচ্ছি। এই বলে শৈলী ফোন কান থেকে সরিয়ে ভেতরে দৌড় দিল। মেহরান এই দৃশ্য দেখে একাই হাসলো। ফোন কান থেকে সরিয়ে নিজের হাত দিয়ে চুলে ব্যাক ব্রাশ করলো। পাগলি একটা। শাহজাহান সাহেব শুধু ওদের রিসিভ করতেই এসেছিলেন। কার্যক্রম শেষে তার ম্যানেজার সহ যেই টিমকে ওদের সব খেয়াল রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে সব বুঝিয়ে তিনি চলে গেলেন। এরপর সবাইকে নিজেদের রুম বুঝিয়ে দেওয়া হলো। 4 জন ফ্যাকাল্টি বাদে বাকি সবার এবং ছাত্রীদের জন্য রুম বরাদ্দ করা হয়েছিল মূল বিল্ডিংয়ে। আর সেই 4 জন ফ্যাকাল্টি সহ ছাত্রদের জায়গা দেওয়া হলো এই বিল্ডিংয়ের পেছনে আর একটা দোতলা বাড়ি আছে সেখানে। মেহরানের রুম রাকিবের সাথে মূল বিল্ডিংয়েই দেওয়া হলো। মুখে কোনো এক্সপ্রেশন না দেখালেও ভেতরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মেহরান। শৈলীর পাশে থাকলে অন্তত মেয়েটাকে দেখে রাখা যাবে, নয়তো এই মেয়ে দেখি ভালোই তিরিং বিরিং করে। মেহরান লক্ষ্য করেছে। সবাই নিজেদের রুমে সেটেল হয়, ফ্রেশ হয়ে আবার নিচে নামলো। ততক্ষণে দুপুর হয়ে গিয়েছে। যদিও ঘড়ির কাঁটা 2টার আশপাশ দিয়ে ঘুরছে, আবহাওয়া দেখে সেটা বোঝার উপায় নেই। আকাশ আজ অতিরিক্ত মেঘলা, আলোর ছিটে ফোঁটাও নেই কোথাও। বৃষ্টি এখন যদিও হচ্ছে না, তবে বোঝা যাচ্ছে অতি শীঘ্রই অম্বরধারার ঢল নামবে ধরণীতে। রোদ না থাকায় মূল দালানের সামনে ফোয়ারার পাশের বাগানের লাঞ্চের ব্যবস্থা করা হলো। এতে অবশ্য মজা হলো দ্বিগুণ। একে তো এত মানুষের একসাথে ভেতরে খাওয়ার কষ্ট হয়ে যেত, এখন সবাই যে যার মতো খাবার নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে খাচ্ছে। আর দ্বিতীয়ত বাইরের পরিবেশটা ঠান্ডা, ছবি তোলার জন্য চমৎকার।
শৈলী সকালে মেহরানের সেই ফোন আলাপের পর থেকে ভুলেও ওর বান্ধবীদের কাছ থেকে সরছে না। কেয়াকে মাঝে মধ্যে পিয়ালের সাথে একা ছেড়ে দিলেও প্রীতিকে একদম বগল দাবা করে ঘুরছেও। প্রীতির অবশ্য এতে কোনো আপত্তি নেই, শৈলীর সঙ্গ তার বরাবরই পছন্দ। মেহরান ও শৈলীর এই বিষয়টা লক্ষ্য করেছে, ভেতর ভেতর মুচকি হাসি দেয় সে। তড়িৎ গতিতে মোবাইল ফোন বের করে শৈলীকে মেসেজ পাঠায়। শৈলী তখন খাবার নিয়ে লনের একপাশের ঘাসে মাত্র আসন পেতেছে যখন ফোনে হোয়াটসঅ্যাপের রিং বাজল। মোবাইল উঠিয়ে শৈলীর চোখ সরু হলো। এবার মেসেজ পড়ার আগে মেহরানকে খুঁজতে এদিক সেদিক তাকালো। প্রথমে না পেলেও একটু পর ফ্যাকাল্টিদের টেবিলে তাকে খুঁজে পেল ওর দৃষ্টি। কি আরামে গল্প করছে পাশে বসা কলিগের সাথে। শৈলী চোখ নামিয়ে মেসেজ খোলে। এই তো গুড গার্ল। বান্ধবীদের ছাড়া যেন আপনাকে কোথাও না দেখি, আর দেখলে আমি কি করব সেটা নিশ্চয়ই কিছুক্ষণ আগে আমাদের ফোন আলাপের সময় আপনি বুঝতে পেরেছেন। আমার অবশ্য সেটাতেও কোনো সমস্যা নেই। শৈলীর চোখ কোটর থেকে বের হয়ে আসার জোগাড়। বিশ্বাসই হচ্ছে না এই রকচটা মানব ওর সাথে ফ্লার্ট করছে। ফ্লার্টই তো, এটাকে আর কি বলা যায়। শৈলী মাথা ওঠায়, ভাবে স্যার তো অন্যদের সাথে গল্প করছেন, এই ফাঁকে তার দিকে একটু রাগি লুকে তাকিয়ে নিজের কলিজা ঠান্ডা করবে। কিন্তু বিধিবাম, শৈলী চোখ তুলতেই দেখে মেহরান ওর দিকেই সরাসরি তাকানো। সাথে সাথে মনকে অনেক কষ্টে মানিয়ে চেহারা থেকে রাগের রেশটা লুকিয়ে ফেলল। একদম ব্ল্যাঙ্ক লুকে চোখ নামালো। প্রীতি পাশেই বসে দেখছিল সব। কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? শৈলী হক চুকিয়ে পাশ ফিরে। প্রীতির কথাও ভুলেই বসেছিল। না দোস্ত, কি আর হবে? তাহলে তুই তোতলাচ্ছিস কেন? ও ঝাল লেগেছে তো তাই। প্রীতি খাবারের দিকে কপাল কুঁচকে তাকায়। মোরগ পোলাও আর সাদা ডিমের কোরমা, সাথে কাবাব। এখানে মেয়ে ঝাল পেল কোথায়? শৈলী সাথে সাথেই পাশে রাখা 7 আপের বোতল থেকে পানীয় ঢকঢক করে গিলে। প্রীতির মায়া হলো তা দেখে। আসলেই বোধহয় ঝাল লেগেছে। কাবাবটা অবশ্য একটু স্পাইসি, ওটাই হয়তো। লাঞ্চের শেষে যদিও সব ছাত্রছাত্রীদের কিছুক্ষণ বিশ্রামের জন্য বলা হয়, তবে কে শোনে কার কথা? এখানে তো ওরা বাঁধন ছাড়া পাখি। মুক্ত আকাশে না হোক জমিনে তো বিচরণ করবেই। কয়েকজন যারা এসির ভেতরে বসে আড্ডা দিতে ইচ্ছুক, তারা বাদে বাকি কেউই ভেতরে গেল না। লনেই নিজ নিজ আড্ডার গ্রুপ বানিয়ে বসল। শৈলী, প্রীতি ও আর কিছু ক্লাসমেটদের সাথে গল্পে জুটে গেল। টিচারদের মাঝে যারা সিনিয়র ও বয়স্ক, তারাও ছোট একটা ভাত ঘুম দেওয়ার চিন্তায় লঞ্চ ছাড়লেন। তবে মেহরান, রাকিব, মিলা সহ আরও কিছু জুনিয়র ফ্যাকাল্টি নিচেই রয়ে গেলেন। রিক ও সাগরেদদের নিয়ে আড্ডা দিচ্ছিল ফোয়ারার পাশে বসে। সবার সাথে কথায় তাল মেলালেও দৃষ্টি টিকিয়েছিল ও শৈলীর দিকে। মেয়েটাকে জ্বালাতন নিছকই র্যাগিংয়ের ইচ্ছা দিয়ে শুরু করলেও রিকের জন্য এখন কেমন একটা জেদে পরিণত হয়েছে ও। যেন মেয়েটা ওকে সবসময় একটা চ্যালেঞ্জের আহ্বান করে। হঠাৎ ওদের ব্যাচের লাবণ্যকে সামনে দিয়ে হেঁটে যেতে দেখল রিক। মুখ উজ্জ্বল হলো ওর। এই লাবণ্য। লাবণ্য হাসি মুখে ফিরে তাকায়। সুযোগ সন্ধানী মানুষগুলোর মাঝে ও অন্যতম। রিকের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা সর্বদাই থাকে। তবে রিকের ভাষ্যে এইসব ছ্যাঁচড়া জাতীয় মেয়েদেরকে ও তেমন পাত্তা দেয় না, আবার দূরেও ঠেলে না। কখন কাজে লেগে যায় বলা তো যায় না। এই যে যেমন এখন রিকের ভীষণ কাজের পাত্রী সে। লাবণ্য কাছে আসতেই রিক ওকে নিয়ে একটু দূরে সরে। আজকে সন্ধ্যায় তোকে আমার একটা কাজ করে দিতে হবে। লাবণ্য যেন পারে না গলে যেতে। রাকিব শাহজাহান নিচ থেকে ওর সাহায্য চাচ্ছে। গদগদ হয়ে ওঠে ও। কি করতে হবে বলো রিক? শোন তাহলে। রিক গলা খাদে নামিয়ে ওর প্ল্যানটা লাবণ্যকে বলে। লাবণ্যর দায়িত্ব ওকে বুঝিয়ে দেয়। সব শুনে এই মেয়ে মহা খুশি। শৈলীর ওপর ওর একটা চাপা ক্ষোভ ছিল বহুদিনের। রিকের এই ফালতু মেয়েটার প্রতি এত অ্যাটেনশন ওকে ঈর্ষান্বিত করে তুলেছিল। এইবার ওকে জব্দ হতে দেখে লাবণ্য শান্তি পাবে। আর নিজের এই শান্তি হাসিল করতে ওর রিকের দেওয়া কাজটা ভালোভাবে করতেই হবে। লনে সবার গল্পের মাঝেই বিকাল হয়ে গেল। এর মধ্যে কয়েকবার মেঘ ডেকেছে, বিদ্যুৎও চমকেছে 2 বার। হয়তো বৃষ্টি নামতে নামতে রাত হবে। শাহজাহান সাহেব আশপাশের ক্ষেত ও বাগান থেকে অনেক রকম মৌসুমি ফল আনিয়েছেন। সেইগুলো দিয়ে বিকালের নাস্তা সারা হলো। তার সাথে সঙ্গী হিসাবে চা তো ছিলই। এই পুরোটার সময় একই জমিনের দুপাশে বসেছিল মেহরান আর শৈলী। দুজনের অবস্থান আলাদা, গল্পের সাথী আলাদা, আলোচনার বিষয়বস্তুও আলাদা।
কিন্তু কোথায় যেন তারা দুইজন এক হয়ে আছে। কোনো এক অজানা অনধিকারের এক আজব বন্ধনে বেঁধে গিয়েছে দুইজন। শৈলীর এখনো মনে পড়ে ওর আর মাহিরার মাঝে সেই রাতের আলাপন। মাহিরা ওকে মেহরানের বউ করতে চেয়েছিল। শৈলী সেদিন হেসেই উড়িয়ে দিয়েছিল সব, একদমই পাত্তা দেয়নি বান্ধবীর কথায়। আজগুবি কথা কারই বা কানে যায়, কিন্তু আজ সেই আজগুবি কথায় শৈলীর কানসহ পুরো শরীর আমল করছে। স্যার ওকে পছন্দ করে কি না, বা ভবিষ্যতে ওদের মাঝে কিছু হবে কি না, এই নিয়ে শৈলী চিন্তা করে না। ও শুধু জানে এই মানুষটাকে যে কারণেই হোক ওর মনে ধরেছে। মাগরিবের আজানের কিছু আগে টিপটিপ বৃষ্টি শুরু হওয়াতে সবাইকে ভেতরে চলে যাওয়ার জন্য বলা হলো। ছেলেরা নিজেদের বরাদ্দকৃত বাড়িটায় চলে গেল, মেয়েরা ফেলল নিজেদেরটায়। শৈলী আর প্রীতি নর্মাল থাকলেও কিয়ার মন ছিল ভীষণ খারাপ, কারণ ওপরে ওপরে আস্তে আস্তে শুনতে পেরেছে যে রাতে আবহাওয়া আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি হয় তাহলে ছেলেদের আজকে আর মূল বিল্ডিংয়ে আসা হবে না, তাদের ডিনার ওই বাড়িতেই সার্ভ করা হবে। এটা শোনার পর থেকে কেয়ার মুখ কালো, কারণ পিয়ালকে সে আজকে রাতে আর হয়তো দেখতে পাবে না। কিছুক্ষণ আগে যখন তারা আলাদা হলো তখনই এমন হই হট্টগোল লেগে গেল যে ঠিকভাবে একে অপরকে বিদায়ও জানাতে পারেনি ওরা। বান্ধবীর মন খারাপ দেখে প্রীতি আর শৈলীরও খারাপ লাগে। নিজেদের প্রেমিক পুরুষ না থাকলে কি হবে, ভালোবাসার মর্ম তো বোঝে তারা। শৈলী আর কেয়া দুইজনই সান্ত্বনা দিতে বসে। দোস্ত, চিন্তা করিস না, ওয়েদার ভালো তো হয়ে যেতে পারে, তাই না? আর যদি না হয় তাহলে যেভাবেই হোক তোকে রাতে ভাইয়ের সাথে দেখা করে আনবো, প্রমিস, ওকে? কালো আধারের মাঝে যেন একটু আলোর রেখা পাওয়া গেল কেয়ার মুখে। সে প্রীতির হাত জড়িয়ে ধরল। মেহরান আর রাকিব যেই রুমটা পেয়েছে তা বেশ বড়, সাথে একটা ব্যালকনিও আছে। সেটা দিয়ে ভেতরের লন সহ পুলটা দেখা যায়। রাকিব সার নিতে গিয়েছে। মেহরান সেই সময় একা ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট স্মোক করছিল। হঠাৎই ফোনের রিং পেয়ে ঘুরে দাঁড়ায়ও। রুমে গিয়ে বেডসাইড টেবিল থেকে ফোন তোলে। মিলা ম্যামের কল। ফোন রিসিভ করে যা শুনল তাতে একটু বিরক্ত হলো মেহরান। এর মাঝেই শাওয়ার নিয়ে রাকিব বেরিয়েছে। মেহরান ফোন রাখতে রাখতে সামনে আসলো সে। কি হয়েছে ভাই, বিরক্ত কেন? মেহরান দীর্ঘশ্বাস ফেলে। সকল ফ্যাকাল্টিদেরকে নিচে যেতে বলা হয়েছে। চেয়ারম্যান স্যার গল্প করার ইচ্ছে পোষণ করেছেন। রাকিব মাথা মোছা বন্ধ করে রেগে তাকালো। ধুর শালা, চেয়ারম্যান স্যারও এক সময় পাইলেন না? দুপুরে তো সুন্দর মতন রেস্ট নিচ্ছিলেন, এখন শরীর মন চাঙ্গা করে মাঠে নেমেছেন তিনি। আর আমরা সেই কখন থেকে ডিউটি করেই যাচ্ছি। রাকিবের মুখ কালো হয়ে উঠল। ইস, কই ভাবলাম শাওয়ার নিয়ে শান্তি মতন এখন একটু ফেসবুকে সময় কাটাবো বা নেটফ্লিক্সে একটা সিরিজ দেখবো, তা না করে এখন চলো বুড়ো খোকার বকবকানি শুনতে। মেহরান নিজেও চাচ্ছিল কিছুটা সময় নির্জনে কাটাতে। ওভার সোশ্যাল ছিল মেহরান না। পরিবারের সদস্য আর খুব কাছের বন্ধুদের ছাড়া বেশি একটা মেলামেশা করে না সে। আজ তো সকাল থেকে সোশ্যালাইজ করে যাচ্ছে, তাও সেটা শুধুমাত্র শৈলীর জন্য, ওকে চোখে চোখে রাখার জন্য। কিন্তু আর নিচে নামতে ইচ্ছে করছে না। তবে চেয়ারম্যানের ডাকে সাড়া না দিয়ে উপায় নাই। অগত্যা দুইজনকেই রেডি হয়ে নিচে নামতে হলো। শৈলী, প্রীতি আর কেয়া রুমেই বসে গল্প করছিল যখন ওদের দরজায় টোকা পড়ে। প্রীতি যেয়ে দরজা খোলে। লাবণ্যকে সামনে দেখতে পেয়ে কপাল কুঁচকে আসে ওর। তুমি? লাবণ্য উত্তেজনার এক হাসি দেয়। কেয়া আছে? হ্যাঁ আছে, কেয়া। প্রীতির ডাকার আগেই কেয়া আর শৈলী এসে দরজায় দাঁড়ায়। লাবণ্য দ্বিগুণ উত্তেজনা নিয়ে বলে ওঠে, জানো ছেলেরা ওইদিকে সেই রকম মজা করছে, রীতিমতো পার্টি চলছে। কেয়া পিয়া ভাইয়াও আছে ওখানে, যাবা নাকি তোমরা? চলো যাই। কেয়া পিয়ালের নাম শুনতেই দিল এক লাফ। সে তো এই সুযোগটাই খুঁজছিল। যেতে তো ওকে হবেই, কিন্তু শৈলী আপত্তি জানালো। ছেলেরা পার্টি করছে, এটা আমরা কিভাবে যাই? আই মিন বিষয়টা অড লুকিং হয়ে যায় না? প্রীতিও সহমত পোষণ করতে চাইলে লাবণ্য আটকালো ওকে। আরে ওখানে আমরা একা নাকি, সিনিয়র অনেক আপুরাই গিয়েছে, অনেকেই তো বয়ফ্রেন্ড আছে ওখানে, তাই এখন চলো চলো, দেরি হলে সব মজা শেষ। কেয়ার চোখ ততক্ষণে চকচক করছে। আকুতি ভরা দৃষ্টিতে তাকালো ওর প্রাণপ্রিয় বান্ধবীদের দিকে। প্রীতি আর শৈলী এ দেখে হেসেই ফেলল। প্রীতি কেয়ার কাজ ঝাঁকিয়ে বলল, চলো বন্ধু, তোমার ইচ্ছাই পূরণ করি। আফটার অল
এসেছি তাও তোমার জন্যই। খুশিতে কেয়া ভেতরে দৌড়ালো। শৈলী আর প্রীতিও গেল নিজেদের মোবাইল আর ব্যাগ নিতে। রেডিওরা আগেই ছিল। দরজা লক করে বের হলো চারজন। নিজেদের গল্পে শৈলীরা এমনই মশগুল যে লাবণ্য ঠোঁটের হাসি খেয়াল করলো না। প্রীতিদের রুম পড়েছে 3 তলায়। নিচতলায় নেমে আসতেই ওদের চোখ বড় বড় হয়ে গেল, কেননা ড্রয়িং রুমে সব ফ্যাকাল্টিরা বসা। ওরা আস্তে আস্তে পা টিপে টিপে নামলো। যদিও নিচে লনে অনেক মেয়েরাই হাঁটাহাঁটি করছিল, তারপরেও ওদের মাঝে কাজ করছিল এক অজানা ভয়। মেহরান সব স্যারদের আলাপ চুপচাপ শুনছিল। হঠাৎ ওর চোখ পড়ে সদর দরজায়। 4টা মেয়েকে নিচে নামতে দেখেও সেটা কোনো ব্যাপার হতো না ওর কাছে যদি ওদের মাঝে শৈলী না থাকতো। মেয়ে 4টে দরজা খুলে বাহিরে যাচ্ছে দেখে মেহরান উঠে দাঁড়ায়। চেয়ারম্যানের থেকে অনুমতি নিয়ে সামনে আগায়ও। শৈলী বের হওয়ার আগে ওদের পথ রোধ করে। সরাসরি শৈলীর চোখে চোখ রেখে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন আপনারা? হিমশীতলে এই আওয়াজ শৈলীর কর্ণকুহরে কয়েকদিন ধরে আসেনি বিধায় ধক করে ওঠে ওর বুক। বলার ভাষা হারিয়ে ফেলে। একই অবস্থা কেয়া আর প্রীতিরও। তখন ওদের হারিয়ে ফেলা খেই ধরে লাবণ্য। স্যার, আমরা একটু বাইরে হাঁটতে যাচ্ছি। এরকম পরিবেশ শহরে পাই কই স্যার, তাই একটু। মেহরানের উত্তরটা মোটেও পছন্দ হলো না। সবচেয়ে বড় কথা, এই রাতে শৈলীকর বাইরে পাঠাতে ইচ্ছে করছে না একদমই। ও কঠোরভাবে মানা করার জন্য মুখ খুললেও পেছন থেকে চেয়ারম্যান স্যারের বাধা পেল। কি হলো মেহরান, কোনো সমস্যা? জি না স্যার, ওরা বাইরে যাচ্ছিল তাই। তো যেতে দাও, যা করা ঘুরুক ফিরুক, এখানটা বেশ নিরাপদ। আর এখন তো মাত্র সন্ধ্যা নামলো, তোমরা যাও ঘুরে আসো, বাইরের দিকে যেয়ে নাও। চেয়ারম্যান স্যারের পারমিশন পেয়ে আর কি থামে। ওনাকে ধন্যবাদ দিয়ে লাবণ্য, প্রীতি আর কেয়া তো শুনেই দৌড় দিল। স্যার বাকিদের সাথে গল্পে ফিরলেন। শৈলী ও ওর বান্ধবীদের পেছন পেছন যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, কিন্তু আচমকা থামতে হলো ওকে। চোখ কোটর থেকে বের হয়ে যাওয়ার জোগাড় হয়েছে শৈলীর, কারণ পেছন থেকে ওর হাত আটকে ফেলেছে কেউ। শৈলী কিংকর্তব্য বিমূঢ় হয়ে আবার পেছনে ঘোরে। মেহরানের হাত ওর কবজির ওপর দেখে ভেতরে কেঁপে ওঠে ও। তারপর তাকায় মেহরানের শীতল চোখের ওপর। ডান হাতে শৈলীকে ধরা মেহরান নিজের বাম হাত উঠিয়ে ওকে ঘড়ি দেখায়। শুধু আধা ঘন্টা, এর মাঝে ফিরে আসবেন। এর বেশি সময় লাগলে আমি খুঁজতে চলে যাব আপনাকে। আর তারপর কি হবে সেটা না হয় বোঝা গিয়েছে শৈলী। শৈলী এমনিতেই মেহরানের স্পর্শে দিকবিদিক হারাচ্ছে, তার উপরে এই সতর্কতাবাণীর উত্তর মুখে দেওয়া ওর পক্ষে অসম্ভব। মাথা শুধু ওপর নিচ করে কোনোভাবে নিজের সম্মতি জানাতে পারল। অমনি হাত ছেড়ে দিল মেহরান। তখনই ঠোঁট দুটো টিপে শৈলী নিজের কবজির ঠিক সেই জায়গাটায় নিজের অজান্তেই অপর হাত দিয়ে ঢেকে ফেলল। মেহরান লক্ষ্য করলো বিষয়টা, নিঃশব্দে হাসলো, আশেপাশে তাকালো। না, কেউ দেখেনি ওদের। অবশ্য দেখলে মেহরানের সমস্যা মনে হতো না, কিন্তু ওর চিন্তাটা শৈলীকে নিয়ে করে। মেয়েটা বিব্রত বোধ করত। মেহরান এক পা পিছুতেই শৈলী খোলা দরজা দিয়ে ঝটপট বের হয়ে গেল। তবে যেতেই বাইরের আলোর রশ্মিতে মেয়েটার মুখে ছেয়ে যাওয়া লাজ নজর এড়ালো না মেহরানের। তৃপ্ত মনে নিজেকে ঘুরিয়ে ফ্যাকাল্টিদের আসরে আবার যোগ হলো সে। শৈলীর মাথা এখনো ভনভন করছে। মেহরানের সাথে দেখা হওয়ার পর থেকেই নিজেকে স্টার জলসার সিরিয়ালের নায়িকাদের মতো লাগে ওর। এই যে এমনভাবে শরীরের কাঁপাকাঁপি, হৃদয়ের ধুকপুক আগে হয়নি কখনো। চেহারা এরকম আপেলের মতো লাল বা উনুনে রাখা ভাপা পিঠার মতো গরম হয়নি জীবনে। এবারই প্রথম। একদম 6-7-এর নবনিযুক্ত ন্যাশনাল কারিকুলামের মতো নতুন। মেহরানের ছোঁয়া জায়গা এখনো শৈলী ছাড়তে পারেনি, হাত দিয়ে ধরেই রেখেছে। এতে ওকে হাঁটার সময় দেখতে একটু অদ্ভুত লাগলেও ও ব্যাপারটাকে বিশেষ পাত্তা দিচ্ছে না। ওর কাছে মেহরানি জরুরি, এই স্পর্শই জরুরি। ছেলেদের থাকার রেস্ট হাউসটা মূল বিল্ডিংয়ের থেকে একটু দূরে, তবে রাস্তা সামনের লনের পাশ দিয়েই আছে। ওখান দিয়ে হেঁটে চলল চারজন। প্রীতি আর কেয়া ছিল সামনে, আর লাবণ্যর সাথে পেছনে হাঁটছিল শৈলী। কিছুক্ষণের মধ্যে সেই বাড়িটাতে পৌঁছে গেল ওরা। বাড়িটা পুরাই নির্জন ও অন্ধকার দেখে প্রথমে গায়ে কাটা দিয়ে উঠল শৈলীর, কিন্তু সাথে সাথেই কানে আসলো বাজনার আওয়াজ। চোখ ঘুরিয়ে তাকালো অপর পাশে। সামনে তেমন কিছু দেখা না গেলেও বোঝা যাচ্ছে খুবই কাছে কোনো প্রোগ্রাম চলছে। লাবণ্য উৎফুল্লতার স্বরে বলল, কি বললাম না, ওরা অনেক মজা করছে ওখানে। চলো কেয়া, আমরাও যাই। পিয়াল ভাইয়াকে তুমি সারপ্রাইজও দিতে পারবা। কেয়ার উত্তেজনার শেষ নেই। চলো চলো যাই। এই প্রীতি, শৈলী, তাড়াতাড়ি চল।
সবাই আরও কিছু কদম আগাতেই লাবণ্য হঠাৎ দাঁড়িয়ে গেল, কিছু মনে করার অভিব্যক্তি দেখিয়ে বলল, ওহ শিট, মিনহাস আমার কাজিন, আমাকে ওর মানিব্যাগটা রুম থেকে আনতে বলেছিল, আমার ওটা নিতে যেতে হবে। শৈলী, প্রীতি, কেয়া তিনজনই দাঁড়িয়ে তাকায় লাবণ্যর দিকে। লাবণ্য তখন শৈলীর হাত টানে। কেয়া, প্রীতি, তোমরা দুজনে আগাও সামনে। শৈলী, তুমি একটু আমার সাথে চলবা, আসলে এত নির্জন জায়গায় আমার একা ভয় লাগছে। প্রীতি প্রতিবাদ জানালো, আমরা সবাই ওয়েট করি, তুমি যাও মানিব্যাগ নিয়ে আসো।